কংগ্রেসের ডাকা আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, বন্ধু, সহকর্মী, ছোট ছোট ভাই এবং বোনেরা, আমরা জানি যে আজ সাগরপাড়ায় আমাদের এই সভায় যাতে লোক না জমে তার জন্য তৃণমূলের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি হয়নি। ভয়, ভীতি, প্রলোভন, জব কার্ড কেড়ে নেওয়া, ঘরের টাকা না দেওয়া, পানি কেস দেওয়ার ভয়, সব কিছু দেখানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গোটা এলাকার সর্বস্তরের মানুষ আর সাগরপাড়ার কংগ্রেসের এই নির্বাচনী সভায় উপস্থিত হয়ে এটাই প্রমাণ করেছে যে মুর্শিদাবাদ জেলার মানুষ আর তৃণমূলের এবং প্রশাসনের যৌথ উদ্যোগে যে ভয় দেখানোর রাজনীতি, প্রলোভনের রাজনীতি, সেই ভয় এবং প্রলোভনের রাজনীতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে, আজকের সভা তার প্রমাণ দিচ্ছে। সকাল দেখলে যেমন বোঝা যায় গোটা দিন কেমন যাবে, আজকের সভা বলছে আগামী দিনে আবু হেনা এখানকার এমপি হবে। কারণ প্রথমেই আমাদের এখানে বলে দেওয়া হয়েছে লড়াইটা ঈমান আর বেঈমানের। আমাদের জীবনে হয়তো যা চাই সবকিছু হয়তো পূরণ হয় না। পূরণ হয় না মানে আমরা আমাদের নিজস্বতা, নিজস্ব নীতি আদর্শ ত্যাগ করব, তা কিন্তু জনসমুখে গ্রাহ্য হয় না। আমি ক্ষুধার্ত থাকতে পারি, তৃষ্ণার্ত থাকতে পারি, কিন্তু আমি যদি প্রকৃত মানুষ হই আমি আমার মাথা নত করব না, কারণ আমি মানুষ। जो पूरा ना हो उसे अरमान कहते हैं, जो ना बदला उसे ईमान कहते हैं। जिंदगी भला ही प्यासी बीत जाए फिर भी जो ना झुकता उसे इंसान कहते हैं। তাই এলাকার মানুষ আপনাদের মাথা নিচু করেননি, ভয়, ভীতি, প্রলোভনের কাছে মাথা নিচু করেননি। তাই সর্বপ্রথম এলাকার মানুষ লোকসভা নির্বাচন মানে ভারতবর্ষ দেশ কারা পরিচালনা করবে তাদের পছন্দ করে এবং নির্বাচিত করার নির্বাচন। ভারতবর্ষের লোকসভায় অর্থাৎ মোট 545টা লোকসভার এমপি। সারা ভারতবর্ষে মোট এমএলএ কত? 4,500-এর উপরে। ভারতবর্ষের জনসংখ্যা 132 কোটি। এত বড় ভারতবর্ষকে শুধুমাত্র 545টা এমপি আর 4,500 এমএলএ কি দেখভাল করতে পারে? ভারতবর্ষের কংগ্রেস বলল না। ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্ব বলেছিল ভারতবর্ষের মানুষের হাতে গ্রামীণ স্তরে, পৌর স্তরে অর্থাৎ ছোট ছোট শহরের স্তরে ক্ষমতা হস্তান্তর করো। এই ব্যবস্থা কোনো দেশে নেই যেটা ভারতবর্ষে আছে। এখানে 3টে সরকার, একটা কেন্দ্রের সরকার, একটা রাজ্যের সরকার আর একটা স্থানীয় সরকার মানে পঞ্চায়েতের সরকার। কেন্দ্রের সরকারের ভোট এখন হচ্ছে, রাজ্যের সরকারের ভোট হয়ে গেছে, আর স্থানীয় সরকারের ভোট হয়েছে।
স্থানীয় সরকার মানে পঞ্চায়েত সরকার এবং পৌর এলাকার সরকার। মাত্র 545 এমপি, 4,500 এমএলএ, কিন্তু স্থানীয় সরকারের প্রতিনিধি কত হয়? সারা ভারতবর্ষ জুড়ে স্থানীয় সরকারের প্রতিনিধি 33 লক্ষ। পৃথিবীতে বহু দেশ আছে যে দেশের জনসংখ্যা 33 লক্ষ নয়। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মানুষকে একটা সাংবিধানিক, একটা জন্মগত এবং একটা নৈতিক এবং আইনি অধিকার দিয়েছে, তার নাম ভোট দেওয়ার অধিকার। শুনলে অবাক হবেন, এবছর ভারতবর্ষে ভোটদানে অংশগ্রহণ করবে 90 কোটি মানুষ। গোটা ইউরোপ মহাদেশ, গোটা আফ্রিকা মহাদেশ মিলিয়ে 90 কোটি জনসংখ্যা নেই, অথচ ভারতবর্ষের 90 কোটি মানুষ শুধু ভোটে অংশগ্রহণ করবে। পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্রের দেশ এই ভারতবর্ষ। ভারত আর চীনের সীমান্তে অরুণাচল বলে একটা প্রদেশ আছে, যেখানে সাকেলা বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে একটা মাত্র ভোটার 4-5টা সন্তানকে, একটা ভোটার কাছে যেতে সময় লাগবে 24 ঘন্টা, হেঁটে হেঁটে যেতে হবে। সেখানেও ভারতবর্ষের নির্বাচন কমিশন লোক পাঠাচ্ছে একটা ভোটারের একটা ভোট সংগ্রহ করার জন্য 24 ঘন্টা হেঁটে হেঁটে যেতে হবে। আমি কথাটা কেন বলছি? ভারতবর্ষের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি, যার মেয়ের বিয়েতে একটা নিমন্ত্রণ কার্ডের মূল্য হয়েছিল 13 লাখ টাকা। কিন্তু সেই মুকেশ আম্বানি সারা ভারতবর্ষের সব থেকে বড় লোক হলেও সেই মুকেশ আম্বানির ভোটের যা দাম, সাগরপাড়ার একটা পানবালারও তাই দাম। এটা কে করেছে? ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র। এই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র কিভাবে পেয়েছি আমরা? ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা অর্জন করতে কারা নেতৃত্ব দিয়েছিল? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা। তাদের নেতা কারা ছিল? একদিকে জাতির জনক মহাত্মা গান্ধী, আরেকদিকে সীমান্ত গান্ধী খান, আব্দুল গফফর খান। একদিকে ছিল জওহরলাল নেহেরু, আর একদিকে ছিল মৌলানা আবুল কালাম আজাদ। একদিকে ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, আরেকদিকে ছিল খান সানওয়াজ খান। এই ভারতবর্ষ, এই বাংলা দেখেছে একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে নজরুল স্বাধীনতার কথা বলছে। এ ভারতবর্ষে রাম রহিম সবাই স্বাধীনতা চেয়েছিল, তাই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সংগ্রামে 35,000 আলেম শহীদ হয়েছিল, এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ রাম রহিম শিখ খ্রিস্টান সবাই থাকবে, এটাই তো নাম ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এ ভারতবর্ষকে শক্তিশালী হতে হলে একদিকে লাগবে হিন্দুত্বের বৈরাগ্য, আরেকদিকে লাগবে ইসলামের তেজ। হিন্দু আর মুসলমান উভয়ের এই যৌথ শক্তি ভারতবর্ষকে শক্তিশালী করবে। আমি বলিনি, স্বামী বিবেকানন্দ বলেছিল। বৈদান্তিক মস্তিষ্ক, ইসলামিক হৃদয় ভারতবর্ষকে শক্তিশালী করবে। আমি বলিনি, স্বামী বিবেকানন্দ। দেখবেন সেখানে শহীদদের জন্য একটা গেট করা আছে, যে গেটে 92,000 শহীদের নাম লেখা আছে। শুনলে অবাক হবে, সেই 92,000 নামের মধ্যে 61,000 নাম মুসলমানের। তাই আমরা কি সে ভারতবর্ষ চাইবো না, যে ভারতবর্ষে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে রক্ষা করব, এ দেশকে এগিয়ে নিয়ে যাবো, এ দেশকে বড় করব? আমরা কি চাইবো না? আজকে ভারতবর্ষের কাশ্মীর থেকে আসাম, রাজস্থান, শত্রু দেশ আমাদের আক্রমণ করছে, দুর্বল করতে চাইছে। কারা সেখানে দাঁড়িয়ে আছে? সেখানে যারা দাঁড়িয়ে আছে তারা বিজেপি নয়, কংগ্রেস নয়, তৃণমূল নয়, তারা ভারতবর্ষের ফৌজ, ভারতবর্ষের নৌজওয়ান,
ভারতবর্ষের সামরিক বাহিনী, তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, তারা কি চায়? দেশ রক্ষা করতে হবে আমাদের। তাই আজকে যদি আমরা দেশ রক্ষার নামে রাজনীতি করি, দেশবাসী কি সেটাকে মান্যতা দেবে? দেশবাসী কি সেটাকে গ্রাহ্য করবে? না। এ ভারতবর্ষে 48 সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, পাকিস্তানকে আমরা পরাজিত করেছিলাম। 65 সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে। লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী, জয় জওয়ান জয় কিষান স্লোগান তুলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। সেদিন দেশ গরিব ছিল। লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের মানুষের কাছে ভিক্ষা চেয়েছিলেন, অর্থ। হিন্দু মুসলমান সবাই সোনা দানা গয়না সব তাকে জমা করেছিল। তার মধ্যে একটা গল্প বলি আপনাকে। হায়দ্রাবাদের নবাব নাসিমউদ্দিন, সে এতই কিপটা নবাব যে তার যদি পাঞ্জাবি ফেটে যেত নিজে নিজে সেলাই করত, দর্জির দোকানে নিয়ে যেত না, এতই কিপটা ছিল সে। কিন্তু সেই নাসিমউদ্দিন যখন লাল বাহাদুর শাস্ত্রী বলল দেশ গান করলেন। এই ভারতবর্ষকে আমরা চাইবো না? 1965 সালের যুদ্ধে পাঞ্জাবের খেমকরণ সেক্টরে পাকিস্তান ট্যাঙ্ক বাহিনী নিয়ে ঢুকে পড়ছে। সেখানে মুখে দাঁড়াচ্ছে কে? ইতিহাস পড়ছিলাম ছোটবেলায়, তখন আমরা স্কুলে পড়তাম। ইতিহাসের পাতায় দেখেছিলাম একজন বীর জওয়ান খেমকরণ সেক্টরে পাকিস্তানের গোটা ট্যাঙ্ক বাহিনীকে রুখে দিয়েছিল নিজের প্রাণ ত্যাগের মধ্য দিয়ে, আত্মাহুতির মধ্য দিয়ে। তার নাম হামিদ, আব্দুল হামিদ তার নাম। করবেন ইতিহাস। ভারতবর্ষকে এইভাবে আমরা রক্ষা করেছি, ভারতবর্ষকে এইভাবেই শক্তিশালী করেছি। 1971 সাল পাশের বাংলাদেশ, তখন ছিল পূর্ব পাকিস্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি বাহিনীর উপর আক্রমণ করছে পাকিস্তানের জঙ্গি শাহী। পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ, তোমাদেরকে উর্দু ভাষা শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে, বাংলা ভাষা ভুলে যাও। বাংলাদেশের মানুষ বলছে আমরা তোমাদের মতন মুসলমান হতে পারি, ইসলামী ধর্মে বিশ্বাস করতে পারি, আল্লাহ তাআলার বান্দা হতে পারি, কিন্তু তারপরেও আমাদের অস্তিত্ব আছে, তার নাম আমাদের মাতৃভাষা, আমাদের সংস্কৃতি। আমাদের মাতৃভাষাকে ভুলতে পারবো না। সেই কারণে বাংলাদেশের উপরে নেমে এলো নির্মম অত্যাচার। 30 লক্ষ বাঙালিকে হত্যা করা হলো। তারা হিন্দু, তারা মুসলমান, সব জাতি। 30 লক্ষ হিন্দুকে, 30 লক্ষ বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গি শাহী। পাকিস্তানে ছিল মুসলমান শাসক, বাংলাদেশেও ছিল মুসলমান শেখ মুজিবুর রহমান। হত্যা করছে কে? মুসলমান মুসলমানকে, মুসলমান হিন্দুকে। সেই সময় 1 কোটি মানুষ পালিয়ে এসেছিল ভারতবর্ষে। মনে করে দেখুন এখানকার বয়স্ক মানুষরা এই পদ্মা, তাদের পাশে ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিল, বলেছিল বাংলাদেশের মানুষ অর্থাৎ সেদিনের পূর্ব পাকিস্তানের মানুষের উপরে এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। সেই অপরাধে পাকিস্তান ভারতবর্ষকে আক্রমণ করলো। সেই আক্রমণের বদলা নিতে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সেনাবাহিনী, বাংলাদেশের মুক্তি ফৌজ যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। যে লড়াইয়ের পরিণাম হয়েছিল 91,000 পাকিস্তানি সেনা ভারতবর্ষের হাতে বন্দী হয়েছিল। ঢাকার রমনা ময়দানে আত্মসমর্পণ করে বলেছিল আমরা যুদ্ধে হেরে গেলাম। সেই ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের পার্লামেন্টে অটল বিহারী বাজপেয়ী বলেছিল তুমি লৌহ মানবী, তোমাকে শ্রদ্ধা করি। আজকে যদি কেউ বলে কংগ্রেস কিছু করেনি, দেশকে আমরাই রক্ষা করতে পারি, অতএব বিজেপিকে ভোট দাও, নরেন্দ্র মোদীকে ভোট দাও, তাহলে কি ইতিহাসের অপব্যাখ্যা হবে না? ভারতবর্ষের মানুষ, আপনারা চিন্তাশীল, বুদ্ধিমান, আপনারা হিসাব করে বলবেন। আবেগ নয়, জীবন চালাতে হয় বাস্তবতার নিরিখে। বাস্তবতা কি তার উপরে ভিত্তি করে জীবন চালাতে